আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের পঞ্চম অধ্যায় থেকে। তোমাদের পঞ্চম অধ্যায় যেসব বিষয়গুলো থেকে বারবার প্রশ্ন এসে থাকে ওইসব বিষয়গুলো নিয়ে আমরা খুঁটিনাটিভাবে আলোচনা করব। বিগত বছরগুলোতে যেসব প্রশ্ন হয়েছে এবং ওইগুলো কোথা থেকে এসেছে বইয়ের, তা নিয়ে আমরা আলোচনা করব এবং বইয়ের প্রতিটি অংশ নিয়ে আমরা ধারাবাহিকভাবে দেখব এবং বইয়ের প্রতিটি লাইন যেগুলো থেকে প্রশ্ন হয় সেগুলো আমরা ভালোভাবে দেখব। পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। এই অধ্যায়টি কিছুটা বড়, তাই একটু সময় নিয়ে দেখতে হবে তোমাদেরকে। মাল্টিমিডিয়া হলো মানুষের বিভিন্ন প্রকাশের মাধ্যমের সমন্বয়। মাল্টিমিডিয়া তিনটি মাধ্যমে হয়ে থাকে বা এর আলাদা আলাদা রূপ নিয়ে আলাদা আলাদাভাবে কাজ করে থাকে। কোনো একটি কর্মকাণ্ডে তিনটি মাধ্যমেই একসাথে ব্যবহার করাকে মাল্টিমিডিয়া বলে। তুমি যদি তিনটা মাধ্যম একসাথে ব্যবহার করো এটাকে বলবে মাল্টিমিডিয়া। 19 শতকের শেষ প্রান্তে 1895 সালে সিনেমা বা চলচ্চিত্রের উদ্ভব হওয়ার পর তাতে বর্ণ, টেক্সট, চিত্র, গ্রাফিক্স, শব্দ, সাউন্ড এবং চলমানতা, অ্যানিমেশন যুক্ত হওয়ার বিভিন্ন মাধ্যমে পরস্পর সংলগ্ন হওয়ার ব্যাপারটি ঘটতে থাকা, যা মাল্টিমিডিয়ার একটি রূপ। তাহলে এখানে মাল্টিমিডিয়ার একটি রূপ দেওয়া হয়েছে এবং এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে এ লাইন থেকে। এটি ভালো করে দেখবে। 19 শতকের শেষ প্রান্তে 1895 সালে সিনেমা বা চলচ্চিত্রের উদ্ভব হওয়ার পর। আজকের দিনের মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ বলতে সিনেমাকে স্মরণ করতে হবে। এরপরে দেখে নিই আমরা। সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল যন্ত্র কম্পিউটার, বা এটির নাম হলো গণনা যন্ত্র বা হিসাব নিকাশ করার যন্ত্র। এই দুটি নাম তোমরা ভালো করে দেখে নিবে, গণনা যন্ত্র বা হিসাব নিকাশ করার যন্ত্র। কিন্তু এই সব কাজ করার জন্য শুরুতে কম্পিউটার একটি মাত্র মিডিয়া যথা বর্ণ ব্যবহার করতে হতো। কিন্তু বর্তমানে কম্পিউটারে চিত্র এবং শব্দ সমন্বিত হয়। তাছাড়া কম্পিউটারে রয়েছে প্রোগ্রামিং করার ক্ষমতা। বস্তুত কম্পিউটারের মাল্টিমিডিয়া মানে হলো বর্ণ, চিত্র ও শব্দর সমন্বয়ে একটি ইনফোঅ্যাক্টিভ অভিজ্ঞতা। অতীতের চাইতে এখনকার মাল্টিমিডিয়ার অভিজ্ঞতা অনেক সমৃদ্ধ। যন্ত্র হিসেবে মাল্টিমিডিয়ার ব্যবহার কেবল কম্পিউটারেই সীমাবদ্ধ নয়, পাশাপাশি আমাদের হাতের কাছে মোবাইল ফোন, স্মার্টফোন, ট্যাবলেট ও অন্যান্য ডিজিটাল যন্ত্র এখন মাল্টিমিডিয়ার ধারণ ও পরিচালনার জন্য ব্যবহার হয়। মাল্টিমিডিয়ার প্রধান মাধ্যমসমূহ তোমরা যদি এখান থেকে দেখতে চাও: টেক্সট বা বর্ণ, চিত্র ও গ্রাফিক্স, শব্দ বা অডিও, ভিডিও, অ্যানিমেশন, ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটিং। এই 6টি মাধ্যম তোমরা একটু দেখে নিবে। প্রতিটি মাধ্যমের একটু একটু বর্ণনা রয়েছে এখানে। এই 6টি মাধ্যমের সমন্বয়ে যেটি গঠিত হয় সেটি ত্রিমাত্রিক বস্তু। বর্ণ বা টেক্সট, এটি একটু দেখে নিলে হবে, এখান থেকে প্রশ্ন কম হয়। চিত্র বা গ্রাফিক্স থেকে মুদ্রণ প্রকাশনায় ডিজিটাল গ্রাফিক্সের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের শুরু হয় 90 দশকে। এটি একটু ভালো করে দেখে নিবে। এরপর হলো ভিডিও। ভিডিও কার্যরত এক ধরনের গ্রাফিক্স, একে চলমান গ্রাফিক্স বলা হয়। এরপর রয়েছে অ্যানিমেশন। অ্যানিমেশন এক ধরনের গ্রাফিক্স বা চিত্র, তবে সেটি চলমান বা স্থির হতে পারে। এটি দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক হতে পারে। এটা একটু ভালো করে দেখবে। তাহলে অ্যানিমেশন দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক দুটোই হতে পারে। এর সাথে অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স ইত্যাদির সম্পর্ক রয়েছে অ্যানিমেশনের সাথে। শব্দ ও অডিও, এটা একটু দেখে নিবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে মাল্টিমিডিয়ার ব্যবহার শিক্ষার উপকরণ হিসেবে বর্তমানে মাল্টিমিডিয়ার ব্যবহার ব্যাপক রয়েছে। বর্তমানে যে স্মার্ট বোর্ডে ক্লাস করা হচ্ছে এটিও একটি মাল্টিমিডিয়ার ব্যবহার। এরপরে মাল্টিমিডিয়া সফটওয়্যার, অনেকগুলো মাল্টিমিডিয়া সফটওয়্যার রয়েছে, এটি স্টার চিহ্ন দিয়ে রাখছি। এটি ভালো করে দেখবে, এটি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ 71, অবসর, বিশ্বকোষ, নামাজ শিক্ষা, বিজয় শিশু শিক্ষা, এমন কয়েকটি সিডিতে মাল্টিমিডিয়া প্রযুক্তির প্রয়োগ করা হয়েছে। এগুলো একটু ভালো করে দেখবে। ডিজিটাল প্রকাশনা। এরপরে রয়েছে বিনোদন। সিনেমা বা নাটকের ক্ষেত্রে মাল্টিমিডিয়ার সাহায্যে সোশ্যাল ইফেক্ট ব্যবহার করে আরও প্রাণবন্তন করা হয়েছে। এরপর রয়েছে 3 নম্বর বিজ্ঞাপন। 4 নম্বর রয়েছে গেমস। কম্পিউটার গেমস বা ভিডিও গেমগুলোতে মাল্টিমিডিয়ার ব্যাপক ব্যবহার রয়েছে। এরপর রয়েছে 5 নম্বর অ্যানিমেশন এক ধরনের গ্রাফিক্স বা চিত্র। এরপরে যিনি টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও, অ্যানিমেশনের ইত্যাদি নিয়ে কাজ করেন তিনি মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপার। তাহলে এসব নিয়ে যে কাজ করেন তিনি হলেন মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপার।
অ্যাডোবি প্রিমিয়ার বা অ্যাডোবি ফটোশপ এমন সফটওয়্যার যা দিয়ে একটি চমৎকার কন্টেন্ট তৈরি করা যায়। প্রেজেন্টেশন সফটওয়্যার, প্রেজেন্টেশন তৈরি করা। পাওয়ার পয়েন্ট হচ্ছে মাইক্রোসফট অফিসের অন্তর্ভুক্ত একটি জনপ্রিয় সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন। এই সফটওয়্যারটিকে প্রেজেন্টেশন সফটওয়্যারও বলা হয়। পাওয়ার পয়েন্ট দিয়ে সবচেয়ে বেশি প্রেজেন্টেশন সাজানো হয়। এরপরে দেখো, সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদি তথ্য উপস্থাপনের জন্য সর্বাধিক গুরুত্ব পেয়ে থাকে পাওয়ার পয়েন্ট ফাইলকে বলা হয় প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন এক ধরনের অংশকে বলা হয় স্লাইড। তাহলে প্রেজেন্টেশনের প্রতি অংশকে বলা হয় এক একটি স্লাইড। এটি ভালো করে দেখবে। মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে যেমন একটি ফাইলের মধ্যে অনেক পৃষ্ঠা থাকে, তেমনি একটি প্রেজেন্টেশনে একাধিক স্লাইড থাকে। একাধিক স্লাইডের বিশিষ্ট একটি পৃষ্ঠাকে হ্যান্ড আউট বলা হয়ে থাকে। এটা একটু ভালো করে দেখবে। পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করার জন্য খসড়া তৈরি হয়। এই খসড়াকে বলা হয় স্লাইড লেআউট। এটিও ভালো করে দেখবে, এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। এরপরে পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলা বা স্লাইড তৈরি করার জন্য প্রথমে পর্দার নিচের বাটমে কোণে স্টার্ট লেখা রয়েছে, এটি স্টার্ট বোতাম। স্টার্ট বোতামের ওপর মাউস পয়েন্ট দিয়ে ক্লিক করলে এই মেনু আসবে। এখানে তোমরা দেখে নিবে তোমরা কিভাবে এটি চালু করবে এবং স্লাইড তৈরি করবে। এরপরে দেখো, সুতুনি এমজে ফন্ট, সাইজ 150, রং নীল, সিলেক্ট করে টাইপ করা হলো আমাদের বাংলাদেশ। এরপরে এই আমাদের বাংলাদেশ স্লাইডটি এসে যাবে। এছাড়া প্রেজেন্টেশন সেভ বা সংরক্ষণ করার জন্য ফাইল মেনু থেকে সেভ কমান্ড দিলে সেভ এজ ডায়লগ বক্স আসবে। নতুন স্লাইড যোগ করা। একটি প্রেজেন্টেশনে সাধারণত অনেক স্লাইড থাকতে পারে। নতুন স্লাইড যুক্ত করার জন্য প্রথমে হোম মেনুর রিবন থেকে নিউ স্লাইড কমান্ড সিলেক্ট করলে বা কিবোর্ডে কন্ট্রোল বোতাম চেপে রাখে এম বোতামে চাপ দিলে একটি নতুন স্লাইড সংযুক্ত হবে। এছাড়া এখানে আরো কিছু রয়েছে, কি কি করতে হবে এগুলো একটু ভালো করে দেখবে। এরপরে প্রেজেন্টেশন স্লাইড প্রদর্শন। প্রেজেন্টেশনের জন্য একটি স্লাইড তৈরি করার পর দেখে নেওয়া যেতে পারে তৈরি স্লাইডগুলো যথাযথ হয়েছে কিনা। এর জন্য কিবোর্ডের F5 কে বলা হয় ফাংশন কি। আর ফাংশন কি মনে রাখবে, ফাংশন কি হলো মোট 12টি। কিবোর্ডের F5 বোতাম চাপ দিলে অথবা ভিউ মেনু রিবন থেকে স্লাইড শো সিলেক্ট করলে অথবা স্ট্যাটাস বার এর স্লাইড শো আইকন ক্লিক করলে প্রেজেন্টেশনের প্রথম স্লাইডটি উপস্থিত হবে। এরপরে দেখো, প্রেজেন্টেশনের একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার জন্য কিবোর্ডের ডানমুখী তীর, আমরা অ্যারো কি বলে থাকি এগুলোকে। এই অ্যারো কিগুলো তুমি দেখবে কিবোর্ডের মধ্যে। এই অ্যারো কিতে তুমি যদি এটি ক্লিক করো তাহলে স্লাইড সামনের দিকে যাবে, এটি করলে পেছনের দিকে যাবে, আর এই দুটি ক্লিক করলে উপর নিচ হতে থাকবে। ডানমুখী তীর বোতামে চাপ দিতে হবে। পরবর্তী স্লাইডে ফেরার জন্য বামমুখীটি চাপ দিতে হবে। প্রেজেন্টেশনের মাঝামাঝি থাকা অবস্থায় ওই স্লাইড থেকে পরবর্তী প্রদর্শন শুরু করার জন্য কিবোর্ডের শিফট বোতাম চেপে ফাংশন F বোতাম চাপ দিতে হবে। স্লাইড শো উইন্ডো থেকে সম্প্রসারণ উইন্ডোতে ফিরে যাওয়ার জন্য কিবোর্ডের ESC বোতাম চাপ দিতে হবে। এগুলো একটু ভালো করে দেখে নিবে। স্লাইড ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য কি কি করতে হবে তোমরা এখান থেকে একটু দেখে নিও। আমি এটি দেখিয়ে দিচ্ছি। ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, ডায়লগ বক্সের উপর বাম থেকে সলিড ফিল রেডিও বোতামে ক্লিক করে সক্রিয় করে দিতে হবে। কালার ড্রাফট তীরে ক্লিক করলে রঙের প্ল্যান্ট আসবে। রঙের যে প্লেটটি আসবে সেখান থেকে তুমি যে কোনো একটি সিলেক্ট করে দিলে, দেখো এটি হলো রঙের প্লেট চলে এসেছে। এখান থেকে তুমি যেটি সিলেক্ট করবে তোমার ব্যাকগ্রাউন্ডে সেটিই চলে আসবে। স্লাইডে ছবি যুক্ত করার জন্য তুমি ইনসার্ট মেনু রিবনে পিকচার আইকন থাকবে, উপরে ক্লিক করলে ইনসার্ট পিকচার ডায়লগ বক্স আসবে। সেখান থেকে তুমি তোমার ফাইল থেকে একটি ছবি ক্লিক করলে সেটি এখানে চলে আসবে। ছবিটির রিসাইজ বক্সে ক্লিক ও ড্র্যাগ করে ছবির উপর ছোট বড় করা যাবে। ছবির আকার ছোট বড় করা যাবে এবং ছবিটি ড্র্যাগ করে অবস্থানের প্রয়োজন সরিয়ে উপস্থাপন করা যাবে। স্লাইড ট্রানজিশন যুক্ত করা। সাধারণত একটির পর একটি করে স্লাইড প্রদর্শন করা হয়। অনেক সময় একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় ইফেক্ট ব্যবহার করা হয়। এই ইফেক্টকে বলা হয় ট্রানজিশন। এটি একটু ভালো করে দেখবে। আমরা অনেক সময় দেখি একটি স্লাইড থেকে অন্য একটি স্লাইডে যাওয়ার সময় একটি ইফেক্ট হয়েছে, সেটিকে বলা হয় ইফেক্ট বা ট্রানজিশন।
এখান থেকে এই লেখাগুলো একটু কষ্ট করে পড়ে নিবে তোমরা। লেখার স্বতন্ত্রভাবে ট্রানজিশন প্রয়োগ, একটি স্লাইডের একাধিক টেক্সট বক্স লেখা থাকতে পারে। বর্তমান প্রেজেন্টেশনের দ্বিতীয় স্লাইডে 3টি টেক্সট বক্স লেখা রয়েছে। 3টি টেক্সট বক্স ভিন্ন ভিন্ন ট্রানজিশন প্রয়োগ করলে টেক্সট বক্সগুলো ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় স্লাইডের ভেতরে আসবে। টেক্সট বক্সে ট্রানজিশন প্রয়োগের জন্য এরপর দেখো এখানে কিভাবে করতে হবে, এগুলো এখানে কমান্ডগুলো দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে একটু কষ্ট করে পড়ে নিবে। ট্রানজিশনে শব্দ প্রয়োগ করা, সবগুলো স্লাইডে একই শব্দ প্রয়োগ করার জন্য অ্যাপ্লাই টু অল বোতামে ক্লিক করতে হবে। এছাড়া স্লাইডে ভিডিও যুক্ত করার জন্য রয়েছে কিছু কমান্ড, এই কমান্ডগুলোর মধ্যে তোমরা এটি ভালো করে দেখবে। কিবোর্ডের F5 বোতামে ক্লিক করলে প্রথম স্লাইডটি প্রদর্শিত হবে। এরপরে রয়েছে গ্রাফিক্স, গ্রাফিক্সের গুরুত্ব এখান থেকে বেশি প্রশ্ন হয়, গ্রাফিক্স থেকে প্রতিবার ভালো করে দেখবে এটি। কম্পিউটার ছবি সম্পাদনার জন্য অনেক রকম প্রোগ্রাম রয়েছে, এর মধ্যে অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামটি বর্তমানে বিশ্বব্যাপী জনপ্রিয়। ফটোশপে কাজ করার জন্য আমাদের কম্পিউটারে ফটোশপ প্রোগ্রাম ইনস্টল করা থাকতে হবে, এরপরে তুমি এটি কাজ করতে পারবে। ফটোশপ প্রোগ্রাম খোলার জন্য স্টার্ট বা উইন্ডোজ লোগো বাটনে ক্লিক করলে অল প্রোগ্রাম কমান্ডের উপর মাউস পয়েন্টার স্থাপন করলে একটি ফাইল আউট মেনু পাওয়া যাবে। এই মেনু থেকে অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামের নামের উপর ক্লিক করলে অ্যাডোবি ফটোশপ প্রোগ্রাম খুলে যাবে। ফটোশপ প্রোগ্রামে নতুন ফাইল তৈরি করার জন্য ফটোশপ খোলার পর ফাইল মেনু থেকে নিউ কমান্ড দিলে নিউ ডায়ালগ বক্স পাওয়া যাবে। এরপরে নিউ ডায়ালগ বক্স এর প্রশস্ত বা উইথ এবং উচ্চতা, হাইয়েস্ট ঘরের ইঞ্চির মাপের সংখ্যা টাইপ করতে হবে, সেখান থেকে প্রশস্ত 7 ইঞ্চি এবং উচ্চতা 8 ইঞ্চি টাইপ করতে হবে। এরপরে দেখবে টাইপ করে এন্টার প্রেস করার সাথে সাথে তোমার সেখানে একটি স্লাইড শো করছে। এগুলো দেখে ইঞ্চিস, পিক্সেল, পিচেস, পয়েন্টস, সিএম এবং এমএম এই ড্রপ ডাউন মেনু থেকে প্রয়োজনীয় একটি সিলেক্ট করতে হবে। তুমি যদি পিক্সেলে করতে চাও পিক্সেল, তুমি যদি পিচেস বা সেন্টিমিটার বা মিলিমিটারে করতে চাও বা ইঞ্চিতে করতে চাও, সবগুলো সেখানে থাকবে। তোমার কাজের ভিত্তিতে তুমি সেটি সিলেক্ট করবে। আপাতত রেজুলেশন 72 পিক্সেলের অপরিবর্তিত রাখা যেতে পারে। ফটোশপ ইমেজ বা ছবি তৈরির জন্য পিক্সেলের সাহায্যে, পিক্সেল হচ্ছে একটি ইমেজ বা ছবির বর্গকার ক্ষুদ্রতম একক। তুমি যখন দেখবে তোমার মোবাইলে কোনো তোমার ছবি রয়েছে, এটি তুমি যদি সর্বোচ্চ জুম করো দেখবে ছোট ছোট 4 কোণা বক্স দেখা যাচ্ছে, যেগুলোকে বলা হয় পিক্সেল। ইঞ্চিতে প্রতি 72 পিক্সেলে কথাটির অর্থ হচ্ছে 1 ইঞ্চিতে আড়াআড়ি এবং উলম্বভাবে 72টি পিক্সেলের করে লাইন থাকে। তোমরা যে কোনো ছবি যখন জুম করতে থাকো, জুম করলে দেখবে ছোট ছোট বর্গকার ছবি দেখা যায়। এইখানে যদি 72 পিক্সেল লেখা থাকে, তার মানে লম্বালম্বি ভাবেও 72টি পিক্সেল রয়েছে এবং সোজাসুজিও 72টি পিক্সেল রয়েছে। তাহলে তোমরা যদি সেটি মোট পিক্সেলের পরিমাণ বের করতে চাও, তাহলে 72 গুণ 72 এখানে কত আসছে? 5184। তোমাদের পরীক্ষায় যদি 72 না এসে 80, 90 আসে, তখন 90 গুণ 90 হবে। প্রতি বর্গ ইঞ্চিতে বা নির্দিষ্ট এককে পিক্সেলের পরিমাণকে রেজুলেশন বলা হয়। প্রতি বর্গ ইঞ্চিতে নির্দিষ্ট এককের পিক্সেলকে কি বলা হয়? রেজুলেশন বলা হয়। পিক্সেলের ঘরে 130 টাইপ করলে রেজুলেশন হবে 130 গুণ 130। তাহলে এটাও ভালো করে দেখবে তোমরা। একটি ছবি বড় করলে পিক্সেলগুলো দেখা যাবে। তুমি যখন জুম করবে তখনই পিক্সেলগুলো দেখা যাবে। এই অবস্থাকে বলা হয় পিক্সেলেটেড হয়ে যাওয়া। সাধারণ ভাষায় বলা হয় ফেটে যাওয়া। আমরা সাধারণত ছবি তোলার পর যখন দেখি ছবি ফেটে গেছে, তার মানে সেখানে এটি কি হয়ে যাওয়া? পিক্সেলেটেড হয়ে যাওয়া। সাধারণ ভাষায় বললে ফেটে যাওয়া। ডায়ালগ বক্সে কালার মোড ড্রপ ডাউন মেনুতে RGB এবং CMYK বা বিটম্যাপ, গ্রে স্কেল, ল্যাব কালার এর ভেতর থেকে RGB সিলেক্ট করা যেতে পারে, কারণ কম্পিউটার, টেলিভিশন এবং অন্যান্য ইলেকট্রনিক্স মিডিয়ার মনিটরের উপস্থাপিত বিষয় প্রদর্শন হয় RGB মোডে। RGB হচ্ছে রেড, গ্রিন এবং ব্লু। এটি ভালো করে মুখস্থ করবে, এটি ভালো করে দেখবে, কারণ এটি থেকে বারবার প্রশ্ন হয়ে থাকে। RGB এর ফুল ফর্ম হলো রেড, গ্রিন এবং ব্লু, লাল, সবুজ এবং নীল। এই শব্দগুলো উল্টে পাল্টেও দিতে পারে, তুমি একটু খেয়াল করে আনসার করবে। এখানের মধ্যে লাল, সবুজ, নীলের বদল সবুজ, লাল, নীলও থাকতে পারে, তুমি ভালো করে একটু দেখে নিবে। 3টি রঙের ইংরেজি নামের প্রথম বর্ণ বিশিষ্ট সংক্ষিপ্ত রূপ। ডায়ালগ বক্সে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস অংশে ব্যাকগ্রাউন্ডের 3টি অপশন রয়েছে।
অপশন 3টি হচ্ছে সাদা হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার এবং স্বচ্ছ ট্রান্সপারেন্ট। এগুলো একটু ভালো করে দেখে নিবে। পর্দার উপরের বাম দিকে প্র্যাকটিস @100% RGB ডিভাইডেড 8 লেখা থাকবে। এই বারটিকে বলা হয় টাইলস বার। এটি একটু ভালো করে তোমরা দেখে নিবে। এরপরে দেখো এখানে কিছু ফটোশপ ইমেজ দেওয়া রয়েছে, এখানে এগুলো একটু তোমরা দেখে নিবে। এরপরে ফটোশপ টুলস এ প্লেট পরিচিতি। ফটোশপ প্লেট হলো যে এইগুলোর পরিচিতি জানাবে। ফটোশপে কাজ করার জন্য কম বেশি 69 প্রকার টুলস রয়েছে। এটি একটু ভালো করে মুখস্থ করবে। 69 প্রকার টুলস রয়েছে। এর মধ্যে পেন্সিল বা ব্রাশ টুল দিয়ে রেখা অঙ্কন করা হয়। এখানে পেন্সিল বা ব্রাশ টুল দেখো, এটি হলো পেন্সিল বা ব্রাশ টুল। এখানে প্রতিটি টুল এর নাম রয়েছে, কোনটি দিয়ে কি করবে। মুভ টুল, ম্যাজিক ওয়ার্ড টুল, স্লাইস টুল, এগুলো সবগুলো সম্পর্কে তোমরা একটু ধারণা নিবে, তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। পেন্সিল বা ব্রাশ টুল দিয়ে রেখা অঙ্কন করলে ফোরগ্রাউন্ড এর রং তুলি রং হিসেবে কাজ করে। পর্দার ডান পাশে রয়েছে বিভিন্ন প্রকার প্লেট। প্লেটের উপরের ডান দিকে বিয়োগ চিহ্ন বা মিনিমাইজ আইকন রয়েছে। এই বিয়োগ চিহ্ন বা মিনিমাইজ আইকন এই তোমরা এখানের মধ্যে দেখতে পারবে। এখানে একটি বিয়োগ চিহ্ন বা মিনিমাইজ আইকন রয়েছে। আইকনে ক্লিক করলে প্লেটটি গুটিয়ে যাবে এবং আইকনটি চতুষ্কোণে বা মিনিমাইজ আইকনে রূপান্তরিত হয়ে যাবে। গুটিয়ে থাকা প্লেটটি চতুষ্কোণে বা মিনিমাইজ আইকনে ক্লিক করলে প্লেটটি আবার সম্প্রসারিত হবে। তোমরা যদি মাইনাস আইকনে ক্লিক করো, মাইনাস আইকনে ক্লিক করার পর সেটি মিনিমাইজ হয়ে যাবে এবং আবার যদি ক্লিক করো সেখানে নিচে দেখবে মিনিমাইজ আইকনগুলো দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করলে সাথে সাথে এটি আবার সক্রিয় হয়ে যাবে। পরবর্তী প্রয়োজন হলে আবার বিয়োগ চিহ্ন বা মিনিমাইজ আইকনে ক্লিক করলে প্লেটগুলো গুটিয়ে যাবে। এভাবে তোমরা এগুলো সম্পর্কে জেনে নিতে পারো। পর্দার বাম দিকে রয়েছে টুল বক্স। সিলেকশন টুল বা মুভ টুলের পরিচিত। টুল বক্সে একবারে উপরের অংশে রয়েছে 3টি সিলেকশন টুল এবং একটি মুভ টুল। কিছু টুলের নিচের ডান দিকে ছোট তীর চিহ্নের ঝেড রয়েছে। এতে বোঝা যাবে ওই সকল টুলের একই অবস্থানে একটি গোত্রের আবারও টুল রয়েছে। যেমন একই অবস্থানে রয়েছে 4টি মার্কি টুল, 3টি লাসো টুল। এরপরে এগুলো এখানে রয়েছে আরো কিছু তোমরা দেখবে। এখান থেকে প্রশ্ন হয় মাঝে মধ্যে। সিলেকশন স্থানান্তরিত করা কিভাবে করতে হয় সেগুলো এখান থেকে তোমরা একটু পড়ে নিবে। ভাসমান সিলেকশনটি রং দিয়ে পূরণ করা, এখান থেকে তোমরা একটু কষ্ট করে এগুলো পড়ে নিও। ফিদার এর ব্যবহার। অপশন বার এ ফিদারের ঘরে 0 থেকে 250 পর্যন্ত বিভিন্ন পরিমাপ সূচক সংখ্যা অবজেক্ট প্রান্ত নমনীয় করা যায়। ফেদারের পরিমাণ অবজেক্টের প্রান্তর থেকে ভিতর ও বাইরের দিকে সমানভাবে বিস্তৃত হয়। ফেদার ঘরে 10 টাইপ করলে প্রান্তরের নমনীয়তা হবে 20। এটা একটু ভালো করে দেখবে। ফেদারের ঘরে বিভিন্ন পরিমাপ সূচক সংখ্যা টাইপ করার পর কিবোর্ডে এন্টার বোতামে চাপ দিলে ফেদার বৈশিষ্ট্য কার্যকর করে নিতে হবে। লোসো টুল ও পলিগোনাল লোসো টুলের সাহায্যে সিলেক্ট করা। মুক্ত সিলেকশন তৈরির জন্য লোসো টুল সিলেক্ট করার পর ক্যানভাসে ক্লিক ও ড্র্যাগ করে আবৃতিকর এবং আঁকাবাঁকা সীমানা বা প্রান্ত বিশিষ্ট সিকোয়েন্স তৈরির কাজ করা যায়। তোমরা দেখবে এখানে এই ছোট ছোট কালো কালার এভাবে কিছু রেখা রয়েছে। এগুলো দিয়ে তোমরা চাইলে এটাকে ড্র্যাগ করতে পারবে, এখান থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে। এছাড়া এখানে আরো কিছু পড়া রয়েছে কিভাবে এগুলো দেখবে। ডায়ালগস বক্সে অপাসিটি ঘরে রঙের গাঢ়ত্ব নির্ধারণের সংখ্যা টাইপ করতে হয়। রঙের পূর্ণ গাঢ়ত্ব হচ্ছে 100%। শতকরা হার পার্সেন্ট যত কম হবে রং ততই হালকা হবে। অপাসিটি ঘরে 50 টাইপ করে ওকে বোতামে ক্লিক করলে সিলেকশনটি ফোরগ্রাউন্ড রঙে 50% গাঢ়ত্ব পূরণ হবে। স্ট্রাক কমান্ডের সাহায্যে সিলেকশনের বর্ডার তৈরি করা যায়। সিলেকশনের ভাসমান থাকা অবস্থায় এডিট মেনুর স্ট্রোক কমান্ডে সিলেক্ট করলে স্ট্রোক ডায়ালগস বক্স পাওয়া যাবে। ডায়ালগস বক্সের স্ট্রোক উইথ গড়ে 1 থেকে 16 পর্যন্ত যে কোনো সংখ্যা টাইপ করা যায়। এরপরে দেখো ফাইল সেভ বা সংরক্ষণ বা বন্ধ করার জন্য
ফাইল মেনু থেকে সেভ কমান্ড সেভ এস ডায়ালগস বক্স আসবে। সেভ এস ডায়ালগস বক্সের ফাইল নেম ঘরে ফাইলের নাম টাইপ করতে হবে, ধরা যাক পিকচার। ডায়ালগস বক্সে ওকে বোতামে ক্লিক করলে এই ফাইলটি পিকচার নামে সংরক্ষিত হবে। এরপরে দেখো লেয়ার থেকে মাঝে মধ্যে প্রশ্ন হয়, লেয়ারটা একটু দেখবে। লেয়ার হচ্ছে ছবি সম্পাদনার পর্দা বা ক্যানভাসের একটি স্তর। তোমরা দেখবে এই যখন ফটোশপে কাজ করবে তখন এখানে একটি লেয়ার, তোমরা পাশাপাশি চাইলে আরো কিছু লেয়ার নিতে পারো, এই লেয়ারগুলো নিয়ে কাজ করতে হয়। এরপরে নতুন লেয়ার যুক্ত করা, ফটোশপে একাধিক ছবির ফাইল নিয়ে কাজ করার জন্য একাধিক লেয়ার ব্যবহার করতে হয়। এখানে কিছু লেখা রয়েছে, এগুলো একটু তোমরা কষ্ট করে দেখে নিবে। লেয়ার ছবি দৃশ্যমান করা ও অদৃশ্যমান করা, একটু কষ্ট করে দেখো। এই লেয়ারের এখানে একটি চোখের আইকন রয়েছে, চোখের আইকনতে ক্লিক করলে সেটি অদৃশ্য হয়ে যাবে, আবার যদি লেয়ার আইকনে ক্লিক করা হয় সেটি দৃশ্যমান হবে। প্রতিটি লেয়ার আকারের বাম দিকে রয়েছে চোখের আইকন, এই আইকনকে বলা হয় লেয়ার বা ভিজিবিলিটি ইংলিশেও একটু দেখে নিবে। আইকন, ভিজিবিলিটি আইকন। থাম্বনেল আইকন, চোখের আইকনের ডান পাশে সরাসরি রয়েছে থাম্বনেল আইকন। থাম্বনেলের অর্থ হচ্ছে বড় ছবির ক্ষুদ্র সংরক্ষণ, এটা একটু দেখবে। গুচ্ছ প্লেট এবং প্লেট যুক্ত ও বিযুক্ত করা, এখানে কিছু লেখা রয়েছে, এগুলো কষ্ট করে তোমরা পড়ে নিবে, এখানে আরো কিছু রয়েছে। এরপরে লেয়ার অবজেক্ট তৈরি করা, লেয়ার অবজেক্টের জন্য কিছু লেখা রয়েছে, এগুলা দেখবে কিভাবে লেয়ার অবজেক্ট তৈরি করতে হয়। প্লেটের নিচে ক্রিয়েট এ নিউ লেয়ার আইকনে ক্লিক করলে সিলেক্ট লেয়ারটির উপরের একটি নতুন লেয়ার যুক্ত হবে, এটি হবে দ্বিতীয় নাম্বার লেয়ার এবং লেয়ার হবে স্বচ্ছ লেয়ার। এরপরে দেখো টেক্সট লেয়ার তৈরি করা। টেক্সট লেয়ার তৈরি করার জন্য কি কি করতে হবে, এখানে বেশি গুরুত্বপূর্ণ হলো এটি। এবার সোনার বাংলা টাইপ করা হলো, লেখাটি নতুন লেয়ার হিসেবে যুক্ত হবে। লেয়ার প্লেটের টেক্সট লেয়ার থাম্বনেল হিসেবে টি বর্ণ থাকবে। এই দেখো এখানে নতুন লেয়ার দিয়েছে, নতুন লেয়ারে কি হিসেবে আছে, টি হিসেবে আছে। এরপরে এই ফাইলের ছবি অন্য ফাইলে স্থানান্তরিত করা, কিভাবে স্থানান্তরিত করা হবে সেটা নিয়ে এখানে লেখা হয়েছে। টার্গেট লেয়ার নির্ধারণ করা, যে লেয়ারের ছবি সম্পাদনার কাজ করা হবে সেই লেয়ারকে বলা হয় টার্গেট লেয়ার। লেয়ার অপাসিটি পরিবর্তন করা, লেয়ার অপাসিটি পরিবর্তন। অপাসিটি হচ্ছে রঙের গাঢ়ত্ব, মানে রংটি কতটুকু গাঢ়ত্ব হবে, সেটি সর্বোচ্চ গাঢ়ত্ব কিন্তু 100%। অপাসিটি লেখার ওপর মাউস পয়েন্টার স্থাপন করলে মাউস পয়েন্টের দ্বিমুখী তীর পরিণত হয়, দ্বিমুখী তীর বাম দিকে ড্র্যাগ করলে অপাসিটি বা গাঢ়ত্ব কমবে। তাহলে ডান দিকে যদি তুমি সেটি বাম দিকে যদি তুমি সেটি ড্র্যাগ করো তাহলে অপাসিটি কমবে বা গাঢ়ত্ব কমবে, আর যদি ডান দিকে করো তাহলে অপাসিটি বা ঘনত্ব বাড়বে। এরপর লেয়ার বাতিল করে দেওয়া, লেয়ার পয়েন্টে পপ আপ মেনুতে ডিলিট লেয়ার কমান্ড দিতে হবে, অথবা আরেকটি নিয়মে করা যায়, সেটি এখানে দেখতে পারো। একাধিক লেয়ার একীভূত করা, লেয়ারগুলো একীভূত করে নিলে ফাইলের আকৃতি ছোট হয়। একাধিক লেয়ার একীভূত করার জন্য লেয়ার প্লেটের পপ আপ মেনুতে মেজ ভিজিবল, ফ্ল্যাট ইমেজ এবং মেজ ডাউন নামে 3টি কমান্ড রয়েছে। কোনো লেয়ার যদি দৃশ্যমান থাকে তাকে মেজ ভিজিবল কমান্ড দিয়ে শুধু দৃশ্যমান লেয়ারগুলোতে একীভূত হবে, দৃশ্যমান লেয়ারটি একীভূত হবে না। মেজ ডাউন কমান্ড দিলে সিলেক্ট করা লেয়ার এবং ঠিক তার নিচের লেয়ার একীভূত হবে। ফ্ল্যাটেন ইমেজ কমান্ড দিলে সবগুলো লেয়ার একীভূত হয়ে যাবে। কাট, কপি, পেস্ট ও পেস্ট ইনটু, কোনো অবজেক্ট বা ইমেজ সম্পূর্ণ সিলেক্ট করে বা নির্দিষ্ট কোনো অংশ সিলেক্ট করে কাট, কপি ও পেস্ট কমান্ড কার্যকর করতে হয়। এরপরে ক্রপ টুলের ব্যবহারটা একটু দেখে নিবে। ছবি ছেঁটে ফেলার কাজ করতে ক্রপ টুল ব্যবহার করা হয়। ক্রপ শব্দের অর্থ হলো ছেঁটে ফেলা, এটি একটু দেখবে কষ্ট করে, এটি আসে পরীক্ষায় মাঝে মধ্যে। সিলেকশনের 4 বাহুতে 4টি এবং 4 কোণে 4টি 8টি ফাঁপা চতুষ্কোণ বক্স দেখা যায়। এই চতুষ্কোণ বক্সগুলোকে ক্লিক ও ড্র্যাগ করে সিলেকশন এলাকা বাড়ানো ও কমানো যাবে। এরপরে দেখো হেলানো ছবি ক্রপ করা,
হেলানো ছুরি, ক্রপ করা শব্দের অর্থ হলো ছেঁটে ফেলা। ইরেজার টুল এর ব্যবহার। ইরেজার টুল এর অর্থ হলো মুছে ফেলা। ইরেজার টুল দিয়ে যখন কোনো রং মুছে ফেলা হয় তখন ওই রংটি আসলে ক্যানভাসের রং দিয়ে ঢেকে দেওয়া হয়। সূক্ষ্ম অংশে মোছার জন্য কিবোর্ডের ক্যাপস লক বোতামে চাপ দিলে ইরেজার টুলে যোগ চিহ্নের আকার ধারণ করে, তখন সূক্ষ্ম অংশে মোছার কাজ করা হয়। এরপরে গ্রেডিয়েন্ট টুল এর সাহায্যে ব্লেড তৈরি করা। 5 প্রকার গ্রেডিয়েন্ট তৈরির আইকন পাওয়া যায়। এর মধ্যে 5 প্রকার গ্রেডিয়েন্ট তৈরির আইকন পাওয়া যায়: লাইনার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট, অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট, ডায়মন্ড গ্রেডিয়েন্ট। এই 5 ধরনের পাওয়া যায়। একটি রং শুরু থেকে শেষের দিকে ক্রমে মিলিয়ে যাওয়াকেই ব্লেন্ড বলা হয়। এটা একটু ভালো করে দেখবে। গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে লিনিয়ার ব্লেন্ড তৈরি করার জন্য গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে মাউস ক্যানভাসে নিয়ে গেলে প্লাস আইকন এ পরিণত হয়। এরপরে রয়েছে গ্রেডিয়েন্ট সম্পাদনা। নিচের এবং ডান প্রান্তে নিচের কলার স্টপ ত্রিমাত্রিক কলার স্টপ ত্রিকোণ এবং বাম প্রান্তের উপরে ও ডান প্রান্তের উপরে রয়েছে অপাসিটি স্টপ ত্রিকোণ। নতুন রং ও কালার স্টপ যুক্ত করা বা বাতিল করা, এগুলো একটু কষ্ট করে দেখে নিবে। ছবির উজ্জ্বল ও কন্ট্রাস্ট সমন্বয় করা। ছবির উজ্জ্বল্য সান্নিধ্য করা এবং কন্ট্রাস্ট সমন্বয় করা প্রয়োজন হয়। ছবির উজ্জ্বল্য বা কন্ট্রাস্ট বাড়ানোর জন্য যে কাজগুলো করতে হয় এগুলো একটু দেখে নিবে। ডায়ালগস বক্সে প্রিভিউ চেক করে বক্সে ক্লিক করে সক্রিয় করে রাখলে ছবির রং পরিবর্তনের কাজ তাৎক্ষণিকভাবে লক্ষ্য করা যাবে। ইলাস্ট্রেটর। এতক্ষণ আমরা ফটোশপের কাজ দেখেছি, এখন ইলাস্ট্রেটরের। অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে মূলত ছবি আঁকা, নকশা প্রণয়ন করা, লোগো তৈরি করা এবং অন্যান্য ডিজাইন তৈরি করার প্রোগ্রাম। অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামের সাহায্যে যেমন ডিজাইনের কাজ করার সুযোগ খুবই সীমিত, তেমনি অ্যাডোবি ইলাস্ট্রেটরের ছবি সম্পাদনের সুযোগ প্রায় নেই বললেই চলে। ইলাস্ট্রেটরের প্রধান কাজ হচ্ছে অঙ্কন শিল্পীর কাজ। তাহলে ইলাস্ট্রেটরের প্রধান কাজ হলো অঙ্কন শিল্পীর কাজ। এরপরে দেখো, ইলাস্ট্রেটর প্রোগ্রাম বর্তমানে বিশ্বব্যাপী জনপ্রিয় একটি সফটওয়্যার। এটিতে বেশিরভাগ করা হয় লোগো, ব্যানার ডিজাইন, এই ধরনের ডিজাইনগুলো অ্যাডোবিতে করা হয়। ইলাস্ট্রেটরের নতুন প্রোগ্রাম খোলার জন্য ফাইল মেনু থেকে নিউ কমান্ড দিলে অথবা কিবোর্ডের কন্ট্রোল বোতামে চাপ দিয়ে এন বোতামে চাপ দিলে ডায়ালগস বক্স পাওয়া যায়। নিউ ডায়ালগস বক্স। সাইজ। ঘরের ড্রপ ডাউন তীরে ক্লিক করলে বিস্তৃত ড্রপ ডাউন তালিকা পাওয়া যাবে। এই তালিকায় কাগজের বিভিন্ন মাপসমূহের পরিচিতি পাওয়া যাবে। এর ভেতর থেকে যে মাপের কাজ করা প্রয়োজন সেই মাপের নামে সিলেক্ট করলে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটি ঠিক করেই কাগজের প্রকৃতি মাপ দেখা যাবে। ঘরের বিভিন্ন মাপের একক রয়েছে। আমাদের দেশে বিশ্বব্যাপী ইঞ্চি মাপের কাজ করে অভ্যস্ত, তবে বিশেষ ক্ষেত্রে সূক্ষ্ম মাপ করার জন্য পয়েন্ট, পাইকা, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল ইত্যাদির মাপের ব্যবহার করার প্রয়োজন হতে পারে। ইউনিটস। ঘরের ড্রপ ডাউন তীর ক্লিক করলে বিস্তৃত ড্রপ ডাউন তালিকা পাওয়া যাবে। এরপরে হলো ওরিয়েন্টেশন। এর ডান দিকে দুটি মানুষের চিত্র রয়েছে। প্রথমটিতে ক্লিক করলে সক্রিয় করে দিলে কাগজের খাড়াখাড়ি অবস্থান থাকবে। দ্বিতীয়ত ক্লিক করলে সক্রিয় করে দিলে কাগজটি আড়াআড়ি বা ল্যান্ডস্কেপ অবস্থায় থাকবে। কালার মোড RGB এবং CMYK মুদ্রণের উদ্দেশ্যে কাজ করার জন্য CMYK মোড কাজ করাই ভালো। কাজের পরিবেশ পরিচিতি। ইলাস্ট্রেটরের বার। টুল বক্সের প্রয়োজনীয় টুলসমূহের পরিচিতি, সেগুলো একটু করে দেখে নিবে। টুলস বক্সের এলিপস, পলিগন, স্টার এবং স্টাইরাল টুলগুলো একই অবস্থানে থাকে। এরপর এখানে টুলসের পরিচিতি রয়েছে, টুলসগুলো একটু দেখবে। অবজেক্ট রং প্রয়োগ করা, ফিল ও স্ট্রোক। একই অবজেক্ট প্রান্তর বা বর্ডারকে বলা হয় স্ট্রোক এবং ভিতরের অংশকে বলা হয় ফিল। তাহলে উপরের যেটি প্রান্ত রয়েছে সেটিকে বলা হয় স্ট্রোক এবং ভিতরের অংশকে বলা হয় ফিল। কালার প্লেটটিতে পর্দায় বিদ্যমান না থাকলে উইন্ডোজ মেনু থেকে কালার কমান্ড দিলে বা
কিবোর্ডের F6 বোতাম চাপ দিলে কালার প্লেটটি পর্দায় উপস্থাপিত হয় এভাবে। এরপরে কালার গ্রেডিয়েন্ট ও নান। কালার গ্রেডিয়েন্ট ও নান এগুলো একটু দেখে নিবে কষ্ট করে। ফিল ও স্ট্রোক শো আছে নিচের সারি 3টি আইকন যথাযথ কালার গ্রেডিয়েন্ট ও নান। এখানের মধ্যে 3টি আইকন রয়েছে। অবজেক্ট ছোট বড় করে দেখা। অবজেক্ট ছোট বড় করে দেওয়ার জন্য জুম আউট আর জুম ইন। বড় করে দেখার জন্য জুম ইন করা হয় আর ছোট করে দেখার জন্য জুম আউট করা হয়। হ্যান্ড টুলের সাহায্যে পৃষ্ঠা অবজেক্টের অবস্থান পরিবর্তন। এখান থেকে একটু কষ্ট করে দেখে নিবে। অবজেক্ট অবলোকনের পরিবেশ সেটিও একটু কষ্ট করে দেখে নিবে। অবজেক্ট তৈরি করা, অবজেক্ট সিলেক্ট করা এবং অবজেক্টের প্রান্ত রেখা বা পাথ মুছে ফেলা। পাথ বা প্রান্ত রেখা। অবজেক্ট প্রান্ত রেখা বা বর্ডার রেখাকে বলা হয় পাথ রেখা। একটি মাত্র সরল রেখাকে পাথ বলা হয়। সিলেকশন টুল। সিলেকশন টুলকে বলা হয় তীর বা ব্ল্যাক অ্যারো বলেও উল্লেখ করা হয়। বক্সের 4 কোণে 4টি এবং 4 বাহুতে 4টি ক্ষুদ্র ফাঁপা বক্স দেখা যায়। এই বক্সগুলোকে বলা হয় রিসাইজ বক্স। ডাইরেক্ট সিলেকশন টুল। সিলেকশন টুলের ডান পাশে সাদা টুলটি হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। এই টুলটিকে অনেকে সাদা তীর বা হোয়াইট এরর বলেও অভিহিত করে থাকেন। এরপরে অবজেক্ট গ্রুপ করা, অবজেক্ট লক করা। একাধিক অবজেক্ট নিয়ে কাজ করার ক্ষেত্রে অনেক সময় কোনো একটি বা একাধিক অবজেক্ট লক করে রাখতে হয়। লক করার অবজেক্ট সিলেক্ট করা যায় না। কাট, কপি, পেস্ট কমান্ড ব্যবহার করা। এগুলো এখান থেকে একটু কষ্ট করে তোমরা দেখে নিবে। লেয়ার। লেয়ার শব্দের বাংলা হতে পারে স্তর। একই স্তর বা লেয়ারকে স্বচ্ছ কাঁচ, পলিথিন ইত্যাদির সঙ্গে তুলনা করা যেতে পারে। অন্যান্য স্বচ্ছ মাধ্যম 3টি অবজেক্ট বা ছবি তৈরি করে একটির ওপর একটি স্থাপন করলে 3টি অবজেক্ট বা ছবি দেখা যাবে। এরপর রয়েছে অবজেক্ট রঙের ব্যবহার। অবজেক্ট রং প্রয়োগ করার জন্য কালার প্লেটে কালার বার বা কালার স্ট্রোকট্রাম বার, গ্রেডিয়েন্ট ইত্যাদি ব্যবহার করা হতে পারে। কালার পয়েন্ট। পর্দার কালার প্লেটে দেখা না গেলে উইন্ডোজ মেনুর কালার কমান্ড দিলে পর্দার কালার প্লেটে উপস্থাপিত হবে। কালার স্লাইডের এবং তার নিচের কালার স্ট্রোক বার এর মডেলে কাজ করলে কালার স্লাইড থেকে একটি RGB রেড, গ্রিন, ব্লু মোড কাজ করলে কালার স্লাইড থেকে 3টি এবং CMY কে ম্যাজেন্ডা, ইয়েলো এবং ব্ল্যাক মোডে কাজ করলে কালার স্লাইডে থাকবে 4টি। রং প্রয়োগ করা। কোনো অবজেক্ট রং প্রয়োগ করার জন্য অবজেক্ট সিলেক্ট করতে হবে। কালার স্ট্রোক বার। এখানে কালার স্ট্রোক বার রয়েছে, এগুলো থেকে সিলেক্ট করলে রং অটোমেটিক এগুলো থেকে সিলেক্ট করতে হবে। এরপরে রয়েছে স্ট্রোক বার। অবজেক্টের প্রান্তরেখা বা লাইন বা বর্ডার কে বলা হয় পাথ। পাথ বা রেখা মোটা চিকন করার পরিমাপকে স্ট্রোক হিসেবে উল্লেখ করা হয়। স্ট্রোক নিয়ন্ত্রণ করার অর্থ হচ্ছে রেখাকে মোটা চিকন করা এবং রং প্রয়োগ করা। স্ট্রোক মোটা চিকন করার কাজ করতে হয় স্ট্রোক প্লেটের সাহায্যে। এখানে তোমরা যেটি দেখতেছো এটি মোটা চিকন করা যায়, এটিকে বলা হয় স্ট্রোক সাইজ। এরপরে রেখার সরু বা মোটার পরিমাণ নির্ধারণের জন্য 0 থেকে 1000 পয়েন্ট পর্যন্ত ব্যবহার করা যায়। পেন ও পেন্সিল টুল। ইলাস্ট্রেটরের জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে পেন টুল ব্যবহার। পেন টুলের সাহায্যে সূক্ষ্ম ও জটিল ডিজাইন তৈরি করা যায়। পেন টুল দিয়ে তুমি তোমার ইচ্ছা মতো ড্রাফট করতে পারবে। এখানে এটি দেখতেছো, এটি হলো পেন টুলের কাজ। এরপরে রয়েছে বদ্ধপাত বা খোলা বা মুক্তপাত। বদ্ধপাতের শুরু ও শেষ বলে কিছু থাকে না, যেমন বৃত্ত ও বর্গ ইত্যাদি। বদ্ধপাত। পেন্সিল টুল ও পেন টুল। পেন্সিল টুল এর সাহায্যে সবচেয়ে সহজে উপায়ে পাত তৈরি করা যায়। এখানে আরো অনেক কিছু রয়েছে, এগুলো তোমরা একটু একটু করে পড়ে নিবে। পাত সম্পাদনের কাজ এটাও একটু দেখবে। অ্যাঙ্কর বা পয়েন্ট। টুল বক্স থেকে অ্যান্ড অ্যাঙ্কর পয়েন্ট টুল
অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করতে হবে। এরপর রয়েছে অ্যাঙ্কর পয়েন্ট বাদ দেওয়া, পাতের বক্রতা সম্পাদন। এরপরে রয়েছে লেখালেখির কাজ, এটি গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন হয়। বই ও ম্যাগাজিনের প্রচ্ছদ, পোস্টার, বিজ্ঞাপন, কার্ড ইত্যাদি সবকিছু লেখার কাজ থাকে। ইলিস্ট্রেটরের লেখালেখি বা টাইপের কাজ করার জন্য টাইপ টুল ব্যবহার করা হয়। ইলিস্ট্রেটরের 6 প্রকার টাইপ টুল রয়েছে, 6 প্রকারের। এইসব টাইপ টুলের সাহায্যে 3 ভাবে লেখা বিন্যাসের কাজ করা হয়, যেমন পয়েন্ট টেক্সট, এরিয়া টেক্সট এবং পাথ টেক্সট। পয়েন্ট টেক্সট, এরিয়া টেক্সট, পাথ টেক্সট, এই 3টি। পয়েন্ট টেক্সট কি সেগুলো একটু দেখে নিবে কষ্ট করে। এই রেখাকে বলা হয় ওয়ার্ড প্রসেসিং এর নিয়মে টাইপ করার কাজ শুরু করতে হয়। সিলেকশন টুল দিয়ে যে কোনো আকারের উপর ক্লিক করলে লেখাগুলো নিচের একটি রেখায় দেখা যাবে। এই রেখাকে বলা হয় বেজলাইন। লেখা সম্পাদনা করার জন্য এগুলো তোমরা দেখবে: অক্ষর সিলেক্ট করা, অক্ষরের রং পরিবর্তন করা, অক্ষর মুছে ফেলা, অক্ষর ছোট বড় করা। এটাকে বলা হয় অক্ষর ছোট বড়র জন্য ফন্ট সাইজ রয়েছে। এরপর দেখো অক্ষরের খাড়াখাড়ি এবং পাশাপাশি ছোট বড় করা। লেখার অক্ষরগুলো খাড়াখাড়ি ছোট বড় করার জন্য ভার্টিক্যাল স্কেল ঘরের ডান দিকে ড্রপ ডাউন তীরে ক্লিক করে মাউস পয়েন্টে চাপ রাখলে সংখ্যা সূচক তালিকা পাওয়া যায়। মাউসে চাপ রাখা অবস্থায় ড্র্যাগ করে 100 এর চেয়ে বৃহত্তম সংখ্যা সিলেক্ট করলে লেখা খাড়াখাড়ি বড় হবে। 100% এর চেয়ে ক্ষুদ্রতম সংখ্যা টাইপ করলে লেখা খাড়াখাড়ি ভাবে ছোট হবে। 100% হচ্ছে অক্ষরের স্বাভাবিক মাপ। লেখার অক্ষরগুলোর পাশাপাশি ছোট বড় সেগুলো দেখবে 100 থেকে বড় হলে। বেজলাইন শিফট নিয়ে একটু দেখে নিবে তোমরা। এরপর হলো যে লিডিং, লাইনগুলোর মাঝখানে ফাঁকা জায়গাকে বলা হয় লিডিং। এরপরে এরিয়া টেক্সট, পাথ টাইপ করা, এগুলো একটু কষ্ট করে দেখবে, এখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন হয়। মুক্ত পাতে লেখা বিন্যাস করা, তুমি একটি রেখা অঙ্কন করবে যেটির মধ্যে তোমার লেখাটি থাকবে। এরপরে হলো অক্ষরের আউটলাইন তৈরি করা, ইলিস্ট্রেটরের ছবি বা ইমেজ স্থাপন করা, এগুলো একটু কষ্ট করে দেখে নিবে।